মণ্ডল তার মোহাম্মদ বাজারের পাথরের গোলা থেকে বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ নথি দেখাতে না পারলে সেগুলো নিলাম করবে ভূমি রাজস্ব দপ্তর। যেটা জানা যাচ্ছে 15.5 লক্ষ কিউবিক ফুটের বেশি পাথর বাজেয়াপ্ত করেছে ভূমি রাজস্ব দপ্তর। নির্দিষ্ট সময়ের মধ্যে নথি না জমা দিলে নিলাম করা হবে ওই পাথর। আমি একটু ডিটেইলে জেনে নেব আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত কত পরিমাণ পাথর বাজেয়াপ্ত করা হয়েছে এবং ভূমি রাজস্ব দপ্তর ঠিক কি নির্দেশ দিয়েছে? তাকে একেবারে যে পাথর এখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সেটি কিন্তু টুলু মণ্ডলের যে পার্কিং ছিল মোহাম্মদ বাজারের প্যাটেল নগরের কাছে, সেই পার্কিংয়ের যে পাথর সেই কিন্তু সমস্ত পাথর সিজ করে দেওয়া হয়েছে। এই যে 15.5 লক্ষ কিউসেক যে পাথর ছিল সেই পাথরের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। সেই পাথর কিন্তু এখানে রাখা হয়েছিল এবং টুলু মণ্ডলের যে পার্কিং থেকে যে ডাম্পারগুলি সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই ডাম্পারের মাধ্যমেই কিন্তু বিভিন্ন জায়গায় সেই পাথর পাচার করা হতো, এমনটাই কিন্তু বলা হচ্ছে, বা বিক্রি করা হতো। কিন্তু প্রশ্ন উঠছে যে এত পাথর এখানে মজুত করে রাখা হয়েছে কেনই বা প্রশাসনকে এটাকে বাজেয়াপ্ত করতে হলো? তাহলে কি এটা অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল? যেই পাথরকে পাচার করার জন্য কি মজুত করে রাখা হয়েছিল সেই প্রশ্নটা উঠছে। কয়েক লক্ষ এই পাথরের দাম। কিন্তু আজকে যখন বিএলআরও এবং তার অফিসাররা সেখানে গিয়েছিলেন এবং সমস্ত পাথরকে সিজ করা হয়েছে এবং অফিসে যারা কর্মী ছিলেন তাদেরকে বলা হয়েছে যে অবিলম্বে এর উপযুক্ত যে কাগজ রয়েছে সেই কাগজ জমা করতে হবে, না হলে কিন্তু সমস্ত নিলাম করে দেওয়া হবে। অর্থাৎ এই পাথর যে কোথাও অবৈধ পাথর এখানে স্টক করা হয়েছিল সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হচ্ছে, না হলে প্রশাসনের আধিকারিকরা কখনোই নিলাম করে দেওয়ার মতো কথা বলতো না। কারণ প্রশাসনের আধিকারিকরাও জানে যে কোথায় স্টক পয়েন্ট রয়েছে, কোথায় স্টক পয়েন্ট নেই। যেখানে স্টক পয়েন্ট থাকার কথা সেই নথি কিন্তু প্রশাসনের আধিকারিকদের কাছে অবশ্যই আগের থেকে থাকে। নিশ্চয়ই এখানে কোথাও স্টক পয়েন্টের পাথর যে স্টক করার যে কথা রয়েছে এখানে সেই প্রশাসনিক যে কনফার্মেশন সেটা এখানে ছিল না, আর সে কারণেই কিন্তু প্রশাসনের আধিকারিকদের হানা। এরপরেই কিন্তু দেখুন, যে টুলু মণ্ডলের কথা বারবার আসছে রাস্তায় তৈরির বরাত পাওয়ার ক্ষেত্রে, এই টুলু মণ্ডলই ছিল শেষ কথা। একটা দুটো নয়, এই টুলু মণ্ডলের কাছে বরাত ছিল 84টি রাস্তার টেন্ডারের। কথা বলবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়দা, 1 বছরে 84টা রাস্তা পাওয়ার বরাত একা টুলু মণ্ডলের পকেটে। জানতে চাইবো এটা কি সোজা পথে সাদা উপায়, নাকি এর পিছনে অন্য কোনো উপায় বা দূরভিসন্ধি ছিল? দেখো, এখানে আমরা যেটা বারবার বলছি যে জেলার রাজনৈতিক নেতাদের মাথায় হাত, সেটা না থাকলে কখনোই এটা সম্ভব নয়। 1, 2, একেবারে সরকারি খাতায় কলমে যেমন ভাবে টেন্ডার নিতে হয় সেই পদ্ধতি মেনটেন করেছে এই টুলু মণ্ডলের যে একাধিক সংস্থা, যেগুলো এমএসপি রয়েছে, তার সঙ্গে আরো একাধিক সংস্থা রয়েছে। সেই সংস্থাগুলোর মাধ্যমেই এই টেন্ডারে কিন্তু টুলু মণ্ডল অংশগ্রহণ করতেন। পাশাপাশি টুলু মণ্ডলের বলা চলে যারা সহকারী রয়েছে বা চারাচামুন্ডা আছে, তারাও কিন্তু এই যে টেন্ডার গুলোতে সেখানে তারা তাদের কোম্পানির নামে অংশগ্রহণ করতো। অর্থাৎ সব ঘুরিয়ে ফিরিয়ে সেই টুলু মণ্ডল মালিকানা বলতে পারো। সেখানে টেন্ডারে যেটা করা হতো, যেটা আজকে আমরা টিভি9 এর তরফ থেকে একাধিক জেলা প্রশাসনের কর্তা এবং জেলার যে পিডব্লিউডি রয়েছে সেখানে একাধিক কর্তার সঙ্গে আমরা কথা বলেছি, এবং জেলা পরিষদের যারা পথশ্রী কাজ দেন, মানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে কাজ বা এই যে পথশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে পথশ্রী প্রকল্প তার যে কাজ, সেখানে টেন্ডারের বিষয়ে যখন আমরা কথা বলছিলাম তখন আধিকারিকদের প্রায় সকলেই একমত যে খুব অদ্ভুত ভাবে টুলু মণ্ডলের সংস্থাগুলো বিস্তীর্ণ রাস্তার বরাত পেত শুধুমাত্র বিট করতে গিয়ে সবচেয়ে কম টাকায় বিট করে। অর্থাৎ তারা যে পরিমাণ থিকনেস হবে, যে কোয়ালিটির পাথর দেওয়া হবে, যে কোয়ালিটির বালি, যে কোয়ালিটির বিট, এটা আর কোনো ঠিকাদাররা লড়াইয়ে পেরে উঠতো না। এর একটা কারণ হিসেবে অবশ্যই তারা বলেছেন যে দুটো কারণ, একটা দিকে রাজনৈতিক প্রভাব যে পাইয়ে দেওয়া, অন্যদিকে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে টুলু মণ্ডল নিজেই যেহেতু পাথর ব্যবসায়ী, নিজের ট্রাক রয়েছে, ট্রেলার রয়েছে, ডাম্পার রয়েছে, পাশাপাশি বালি খাদান রয়েছে তার সহযোগীদের, তার চালাচামুন্ডাদের, ফলে সবটা মিলিয়ে কিন্তু অনেক কম দামে পাথর এবং বালিটা সে যে দামে কাজে লাগাতে পারতো সেটা অন্য কারো পক্ষে সম্ভব না। তৈরির সম্রাট এই টুলু মণ্ডল। ধন্যবাদ তোমায়। সময় ইডি এইসব কেস হাতে নিয়েছিল, কিন্তু তখন তথ্য পায়নি, করতে পারেনি, সরকারি সহযোগিতা পায়নি। আজকে আমাদের পুলিশই এর সমাধান করছে এবং যেটা ইডির এখতিয়ারের মধ্যে আসে ইডি করবে,
এনআইএ করবে, সব ধরনের, এবং একটা লোককেও ছাড়বো না আমরা। দেখুন এই তার কত দূর যায়, হাজার হাজার কোটি টাকার ঘোটালা, পশ্চিমবাংলার দেশের রাজস্ব লুট, বিরাট অপরাধ, এবং তাকে তৎকালীন সরকার এই সমস্ত লোককে শেল্টার দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। যদি টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে? কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে। যেভাবে এটা পাওয়া যাচ্ছে, যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, তো দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ যে এত গরিব, আমরা শুনে এসেছি পশ্চিমবঙ্গের মানুষের হাতে চাকরি নেই, কাজ নেই, কর্মসংস্থান নেই, আর এরা তৃণমূলের সরকারকে ব্যবহার করে কোটি কোটি টাকা এইভাবে লুট করেছে। আর সবথেকে বড় কথা, এ তো এজেন্ট ছিল, এবং তার কাছে যদি এরকম 150 কোটির কাছাকাছি যদি টাকা বা সম্পত্তি থাকে, তাহলে মালিকদের কাছে কত আছে? মালিকরা কত পাঠিয়েছে? মালিকদের দুবাইয়ে কত লুকোনো আছে? এ তো হিমশৈলের চূড়া মাত্র যা দেখা যাচ্ছে, আমার তাই মনে হচ্ছে। এর তো তদন্ত হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, এবং এতে আমাদের রাজ্য পুলিশের সাথে সাথে ইডিরও যদি প্রয়োজন হয়, ইডিরও হস্তক্ষেপ করা উচিত বলে আমার মনে হয়। এই পাথর দুর্নীতির টাকায় নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সাম্রাজ্য প্রসঙ্গে গতকাল ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। ওই নিকনেম টুলু মণ্ডল, উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা, আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা, আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী, এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। পরিষ্কার কথা হচ্ছে, এটার সঙ্গে আগের সরকার অমুক কোনো ব্যাপার নেই। জেলায় তো অন্যান্য দলও ছিলেন, অন্যান্য দলেরও তো সব নেতা টেতা থাকেন সব জেলায়, ওই জেলায়। তো তাদের সঙ্গে এদের কি শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল, নাকি তারা দেখতে পাবেন না? এটা অন্য দলের নেতাদের ওই জেলার বোঝাপড়া ছিল কিনা সেটা তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। পুরনো প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যারা পার পেয়ে যাচ্ছেন বা রাজনীতি করছিলেন, তারাও তো ওই জেলার রাজনীতি করেছেন। তো তখন বলেননি কেন? কারুর বক্তৃতায় দেখাতে পারবেন একটা তৃণমূল কংগ্রেসেরই এরা সব কাছের লোক ছিল। একসময় তো সবাই বলতেন অনুব্রত মণ্ডলের নাকি কাছের লোক। এবার অনুব্রত মণ্ডলের কাছের লোক কি নন উনি, সেটা অনুব্রত মণ্ডলই স্পষ্ট করে বলতে পারবেন। কিন্তু এটা ঠিক যে টুলু মণ্ডল এই যে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে, তো একা একা খায়নি, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুসারে সবাই মিলে ভাগ করে খেয়েছে। তো এই ভাগের ভাগিদার কারা কারা আছে সেই নামগুলো তো চাই। বেটা টুলুর নামই কেন খারাপ হবে, নাজিমউদ্দিনের নামই কেন খারাপ হবে? যারা এই কলকাতায় বসে আছেন শীততাপ নিয়ন্ত্রিত অফিসে এখনও, যারা ক্যামাক স্ট্রিটে বসতেন, তাদের নাম কেন আসবে না? তারা উপঢৌকন ছাড়া টুলুকে এতদিন খেলতে দিয়েছেন,
টুলু টুলু করতে দিয়েছেন, এটা তো হতে পারে না। টুলু 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 করেছে মানে মাথার উপরে কারো না কারো হাত আছে। দুর্নীতির টাকায় সাম্রাজ্য করে ফেরার নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল, অগ্নিপতি মিনার মণ্ডলের পর এবার গ্রেফতার পাথর ও দুর্নীতির সম্রাটের এক কর্মচারী। দার্জিলিং থেকে জালে ওয়াসিম খানকে রামপুরহাটে এনে জেলা বীরভূম পুলিশের। ওয়াসিমের বিরুদ্ধে বছরখানেক আগে জমি লুটের অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই মূলত গ্রেফতার টুলু মণ্ডলের কর্মচারী ওয়াসিম। আর এবার যে খবর দেবো আপনাদের, চেক বাউন্সের ঘটনায় ফাঁপড়ে হুমায়ুন কবির। বড় পদক্ষেপ করলো মোহামেডান স্পোর্টিং। প্রতিশ্রুতি মোতাবেক টাকা মেটাতে বেঁধে দেওয়া হলো ডেডলাইন। 10 তারিখের মধ্যে প্রতিশ্রুতির পুরো টাকা দিতে হবে, নইলে বড় পদক্ষেপ। কি সেই পদক্ষেপ জানবো, সহকর্মী কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, আমরা জানি হুমায়ুন কবিরকে এবার একেবারে ডেডলাইন বেঁধে দিল মোহামেডান। যদি তিনি টাকা না দিতে পারেন তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ করবে এবার? চরম হুঁশিয়ারিও দিয়ে দেওয়া হলো একসঙ্গে দ্বীপ। তার কারণ হচ্ছে হুমায়ুন কবির প্রেসিডেন্ট, তিনি থাকাকালীন কিন্তু ইতিমধ্যে একজন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে একজনকে নিযুক্ত করলো মোহামেডান স্পোর্টিং। গাজাল জাফরকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হলো। এবং শুধু তাই নয়, হুমায়ুন কবিরকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 10ই আগস্টের মধ্যে পুরো টাকা, অর্থাৎ তিনি সভাপতির দায়িত্ব নেওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মতো পুরো টাকা মেটাতে হবে। না মেটাতে পারলে তাকে ছেটে ফেলে দেওয়া হবে সভাপতি পদ থেকে। শুধু তাই নয়, 5 তারিখের মধ্যে প্রতিশ্রুতির অর্ধেক টাকা দিতে হবে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং চেক বাউন্সের ঘটনা, অর্থাৎ হুমায়ুন কবির যে 3বার চেক দিয়েছেন সেই 3বারই চেক বাউন্স করে, তাতে কিন্তু রীতিমতো একেবারে বলা যেতে পারে ডামাডোলের পরিস্থিতি মোহামেডান স্পোর্টিং ক্লাবে। কারণ এই মুহূর্তে ইনভেস্টর নেই সেই ক্লাবে। কর্তারা বলছেন যে তারা নিজেদের পকেট থেকে ক্লাব চালাচ্ছেন। ফলে হুমায়ুন কবির সভাপতির দায়িত্বে আসার আগে রেজলিউশনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে টাকার কথা, যে অর্থের পরিমাণের কথা তিনি বলেছিলেন, যে অর্থ তিনি দিতে পারবেন ক্লাবকে, সেই অর্থ যদি 10 তারিখের মধ্যে দিতে না পারেন তাহলে হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হবে। এবং তিনি থাকতে ইতিমধ্যেই কিন্তু একজনকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে মোহামেডান স্পোর্টিং। ধন্যবাদ কৌস্তব।